Today we are going to discuss about the differences between power transformer and distribution transformer. We will be using English and Bengali both during the lecture. আমার যেটা এখানে বক্তব্য যে we frequently heard this two term power transformer and distribution transformer, and normally what happen, we use interchangeably. কখনো পাওয়ার ট্রান্সফর্মার বলে দিচ্ছি, কখনো ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার বলছি। বেসিক্যালি খুব কম সময়ে আমরা দুটোর মধ্যে কি পার্থক্য, কি দুটোই আলাদা না একই, এই ব্যাপারটার খুব একটা গুরুত্ব দিই না জেনারেলি। কিন্তু বেসিক্যালি দুটোর মধ্যে খানিকটা পার্থক্য রয়েছে। দুটো যদিও দুটোই ট্রান্সফর্মার, এবং ট্রান্সফর্মারের যা বেসিক প্রিন্সিপাল, ওয়ার্কিং প্রিন্সিপাল, সেইগুলোর উপরেই কাজ করে দুটোই। কিন্তু ফ্রম দ্য ডিজাইন পয়েন্ট অফ ভিউ, বা তাদের কোথায় ব্যবহার করা হবে সেই পয়েন্ট অফ ভিউ থেকে, তাহলে আমরা বেসিক্যালি একটা হচ্ছে ইম্পর্ট্যান্ট হচ্ছে ডিজাইন পয়েন্ট অফ ভিউ, অ্যান্ড অ্যাপ্লিকেশন পয়েন্ট অফ ভিউ বলতে পারি আমরা। অ্যাপ্লিকেশন অর ইউজেবিলিটি এই পয়েন্ট অফ ভিউ, বা এর সাথে এফিসিয়েন্সিও বলতে পারি, ওটা অটোমেটিক ইউজেবিলিটিতে চলে আসে। এফিসিয়েন্সি এই পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখা যায়, এফিসিয়েন্সি পয়েন্ট অফ ভিউ, তাহলে দে আর নট সেম। বেসিক্যালি দেয়ার আর সাটেল ডিফারেন্সেস বিটুইন দিস টু। আমরা সেইটা একটু দেখে নেব, যে আমরা তাহলে সেইটা বোঝার জন্য বেসিক্যালি আমরা পাওয়ার ট্রান্সফর্মার জেনারেলি কোনগুলোকে বলি বা কোথায় ব্যবহার করি, এবং ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার কোনগুলোকে বলি কোথায় ব্যবহার করি, সেইটা একটু জানতে হবে। তো পাওয়ার ট্রান্সফর্মার কোথায় ব্যবহার হয়, আমরা যদি পুরো একটা ফ্লোটা দেখি, পাওয়ার কিভাবে বেসিক্যালি যায় সেটা দেখতে গেলে আমাদের কি থাকে, এটা একটা কোনো একটা জায়গায় জেনারেটিং স্টেশন থাকলো, জেনারেটিং স্টেশন আমি জেন স্টেশন লিখে রাখলাম। জেনারেটিং স্টেশনে জেনারেলি 11 কেভিতে তৈরি হয়, প্রডিউস দ্য ভোল্টেজ অ্যাট 11 কেভি। কেন 11 কেভি? এটা সহজ উত্তর হচ্ছে যে 11 কেভিতে অল্টারনেটরগুলোর যা সাইজ হয়, আমরা যদি এর থেকে বেশি ভোল্টেজে তৈরি করতে যেতাম তাহলে কিন্তু তাদের সাইজটা অলমোস্ট ডাবল হয়ে যেত। মানে যদি 22 কেভি করতাম ডাবল হয়ে যেত। ফলে সেইটার কনস্ট্রাকশন, সেটা ট্রান্সপোর্টেশন, সেটা হাউজিং, সেটার ইনস্টলেশন সব কিছু অনেক বেশি টাফ হয়ে যেত। এবং যেহেতু আমাদের কাছে অন্যান্য আরও ব্যবস্থা আছে এই ভোল্টেজটাকে ট্রান্সফর্ম করে অন্য ভোল্টেজে নিয়ে যাওয়ার, ফলে আমরা এইটাতে 11 কেভিটা আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ইউজ করা হয় অলমোস্ট মোস্ট অফ দ্য কেসেস। কিছু কিছু জায়গায় এক্সেপশন আছে। তাহলে জেনারেটিং স্টেশনে আমাদের বেসিক্যালি ভোল্টেজটা তৈরি হয়। তারপরেই যেটা হয়, জেনারেটিং স্টেশনেই অথবা নিয়ারেস্ট সাবস্টেশনে একটা কি থাকে, আমাদের একটা ট্রান্সফর্মার থাকে। কি ট্রান্সফর্মার আমরা অলমোস্ট সবাই জানি সেটা, যে সেখানে কি থাকে, একটা স্টেপ আপ ট্রান্সফর্মার থাকে। এতটা আমরা সবাই জানি যে এখানে একটা স্টেপ আপ ট্রান্সফর্মার থাকে, যেটা কি করে 11 কেভিটাকে এটা অনেক উপরের ভোল্টেজে নিয়ে চলে যায়। এই কত ভোল্টেজে? অ্যাটলিস্ট এটাকে আমরা 232 বা 220 কেভিতে নিয়ে চলে যায়। এরকম হাই ভোল্টেজে কেন নিয়ে চলে যায়? বিকজ আমরা জেনারেটিং স্টেশন থেকে আমাদের লোড পয়েন্ট বা ডিসপ্যাচ পয়েন্ট যেখানে কনজিউমাররা ইউজ করবে, সেই ডিস্টেন্সটা অলমোস্ট এ ফিউ 100 কিলোমিটার। তাহলে এতটা লং ডিস্টেন্স আমরা যদি এই 11 কেভিতে, এবং 11 কেভি হলে কী হবে, কারেন্টের ভ্যালুটা একটা সার্টেন যদি এমভিএ পাওয়ার হয়, এইটা যদি এখন মানে খুবই কম হিসেবেও আমি যদি এটাকে বলি যে সাপোজ 22 এমভিএ পাওয়ার আমরা ট্রান্সফার করতে চাই, তাহলে কারেন্টের ভ্যালু কত হয়ে যাবে দেখতে পাচ্ছি আমরা। যদি এইভাবে নিয়ে যেতাম, 11 কেভি দিয়ে নিয়ে যেতাম, তাহলে কারেন্ট কত হতো? তাহলে কেভিএটা যদি 22 এমভিএ হয়, দ্যাট ইজ 22 ইন্টু 10⁶ ভোল্ট অ্যাম্পিয়ার। তাহলে দ্যাট ডিভাইডেড বাই 11,000, 11 ইন্টু 10⁻³ ভোল্ট। তাহলে কারেন্টটা কত হয়ে যেত? কারেন্টটা হয়ে যেত বেসিক্যালি 2 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। তো এই এতটা অ্যামাউন্ট অফ কারেন্ট যদি যায়, তাহলে ওয়্যারের মধ্যে কারেন্ট গেলেই কি হবে, আই স্কোয়ার আর লস হবে। তাহলে আমাদের যদি কয়েকশো কিলোমিটার তারটার মধ্য দিয়ে কারেন্টটা যাবে, তখন একটা হিউজ লস হবে। কি লস? আই স্কোয়ার আর লস তারের মধ্যে। হিট লস বা ট্রান্সমিশন লস বলি আমরা জেনারেলি, সেটা হিট হিসেবে লস হয়ে গেল। অনেক ক্ষতি ইকোনমি পয়েন্ট অফ ভিউ থেকে, লসেস পয়েন্ট অফ এফিসিয়েন্সিস, যে কোনো পয়েন্ট অফ ভিউ থেকেই ক্ষতি। সেটা না করে কি করা হয়, জেনারেল স্টেপ আপ করে নেওয়া হয়। স্টেপ আপ করলে ভেরি হাই ভোল্টেজ করে দিলাম। এখানে যদি আমি 220 ভোল্ট করতাম, তাহলে কেভি করতাম, তাহলে কারেন্টটা কতটা কমে যেত। তাহলে আমরা আরেকবার দেখে নিই। একই আছে 22 এমভিএ, তার মানে 22 ইন্টু 10⁶। এবার যদি আমার ভোল্টেজটাকে বাড়িয়ে আমি 220 কেভি করেছি, তাহলে অটোমেটিক দেখতে পাচ্ছি কত হয়ে গেল, চলে গেল
100 অ্যাম্পিয়ার, 10⁻³ ওকে 100 অ্যাম্পিয়ার, তাহলে আমাদের কারেন্টের ভ্যালু কতটাই কমে গেল, সুতরাং ইকুইভ্যালেন্টলি পাওয়ার লস কমে যাবে। সো সেই জন্য আমরা জানি এখানে স্টেপ আপ ব্যবহার করা হয়, এবং অ্যাট দ্য এন্ড যেখানে এবার আমাদের নর্মাল কাস্টমার পয়েন্ট চলে আসছে, অ্যাট দ্য অ্যারাউন্ড দ্য এন্ড অফ দ্য ট্রান্সমিশন লাইন, সেখানে আবার একটা স্টেপ ডাউন করা হয়, স্টেপ ডাউন করা হয়। এই স্টেপ ডাউনে জেনারেলি আমরা কি বার করি, বিভিন্ন রকম ভোল্টেজ বেরোয়, এখানে জেনারেলি আমরা একটা 33 কেভি পাই, এবং সেই 33 কেভি পাই, সেখানে আমরা 11 কেভি পেতে পারি, সেখানে আমরা 3.3 কেভি পেতে পারি, এইরকম বিভিন্ন রকম পাই, এবং ফাইনালি আরেকটাও পাই এর পরের ধাপে গিয়ে কনজিউমার পয়েন্টগুলোতে। সেই কনজিউমার পয়েন্টগুলোতে আমরা কি করি, বেসিক্যালি এখান থেকে আমরা একটা 440 ভোল্ট, or এটাকে 220 বলতে পারি, মানে সিঙ্গেল ফেজে 220, 3 ফেজের 440 ভোল্টের একটা সাপ্লাই বার করি, যেটা এই সাপ্লাইটা নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে কনজিউমার পয়েন্ট, বাড়িতে হাউস হোল্ড ডোমেস্টিক সাপ্লাই, অর অনেকগুলো ইন্ডাস্ট্রিতেও এটা যায়, এবং কিছু ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি 3.3 কেভি বা 1.1 কেভি এই ভোল্টেজগুলো যায়। তো ডাইরেক্টলি তারা সেগুলো তারা কনজিউমার পয়েন্ট বলে, আমরা ইন্ডাস্ট্রিয়াল লোড বলবো, এগুলোকে আমরা ডোমেস্টিক লোড বলবো, সেখানে যায়। এবার কি হয়, এই ট্রান্সফরমারটা আর এই ট্রান্সফরমারটা বেসিক্যালি আলাদা রেস্ট দেন এইগুলো প্রত্যেকটা, এখানে যে ট্রান্সফরমারগুলো থেকে দিচ্ছে এই ভোল্টেজগুলো, সেইগুলোর রেসপেক্টে এই মাঝে প্রত্যেকটাতে একটা ট্রান্সফরমার আছে। কি আলাদা, এইটা আর এইটাকে আমরা বলি বেসিক্যালি পাওয়ার ট্রান্সফরমার, এইখানে একটা, আর এইটা হচ্ছে কি না, এই দুটো হচ্ছে আমরা বলবো পাওয়ার ট্রান্সফরমার, পাওয়ার ট্রান্সফরমার এখানে আর এখানে। ওয়াই, আচ্ছা এদের রেটিং আর একটু বলে নিই, এই পাওয়ার ট্রান্সফরমার রেটিং নর্মালি 200 MVA এর বেশি হয়, গ্রেটার দেন 200 MVA। আর বাকি যে ট্রান্সফরমারটা এইখানে যেগুলো ইউজ হচ্ছে এবার, মানে কনজিউমার প্রেমিসেসে যেগুলো ডাইরেক্টলি কনজিউমারের সাথে কানেক্টেড, এই যে এই দিকটাতে কি, এই দিকটা লোড পয়েন্ট, এগুলো হচ্ছে কনজিউমার লোড মেবি ইন্ডাস্ট্রিয়াল লোড, মেবি ডোমেস্টিক লোড, এই যে ডাইরেক্টলি লোডের সাথে কানেক্টেড যে ট্রান্সফরমারগুলো, সেইগুলোকে আমরা বলি বেসিক্যালি কি বলি, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ক্যাপাসিটিটা কি হয়, লেস দেন 200 MVA, জেনারেলি এগুলো কেভিএতে হয়, 100 KVA, 500 KVA বা এমভিএতে হলেও এর থেকে কম হয়। এবার তাহলে একটা জায়গা বোঝা গেল যে জেনারেটিং স্টেশনের পর যেখানে পুরো লোডটা এখানে, এবার সেকেন্ড ব্যাপারটা যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এইখানে কিন্তু এই পুরো লোডটাকে সাপ্লাই করছে এই ট্রান্সফরমারটা, এবং এই ট্রান্সফরমারটা, ফলে পাওয়ার ট্রান্সফরমার অলওয়েজ কি হয়, একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে যে পাওয়ার ট্রান্সফরমারগুলো অলওয়েজ কি করে, পাওয়ার ট্রান্সফরমার কি করে, ফুল লোডে অপারেট করে, মানে ফুল লোড, এটা অপারেট করে ফুল লোডে, কারণ এখানে এই পুরো সিস্টেমের লোডটা আছে, ফলে অলওয়েজ এটা কিন্তু ফুল লোড সাপ্লাই করে, ওর রেটেড ক্যাপাসিটিতে চলে। তাহলে এখন যখন এটা ফুল লোড ক্যাপাসিটিতে চলে, আর এখানেই করসপন্ডিংলি যদি আমি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারটাকে বলি, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, এটার ক্ষেত্রে কি, এটার সাথে কে কানেক্টেড, এটার সাথে হচ্ছে কনজিউমার লোড কানেক্টেড। কনজিউমার লোড মানে কনজিউমার লোড ইজ লাইক আমাদের ডোমেস্টিক লোডগুলো, আপনার আমার বাড়ি বা ছোটোখাটো ইন্ডাস্ট্রিয়াল লোডগুলো, এইগুলো হচ্ছে ডোমেস্টিক লোড। এই লোডগুলো কি, কখন কতটা লোড নেবে, কখন চলবে, কখনো বন্ধ হবে, বাড়িতে আমি কখন ফ্রিজ চালাবো, কখন টিভি চালাবো, নোবডি নোজ, ফলে আনপ্রেডিক্টেবল লোড, ফলে লোডটা ফ্লাকচুয়েট করে। তাহলে এটা কিন্তু কখনোই এই ট্রান্সফারগুলো ফুল লোড সাপ্লাই করে না। তাহলে কি করে এরা, অ্যাকচুয়ালি ফ্লাকচুয়েটেড লোড সাপ্লাই করে, ফ্লাকচুয়েটেড লোড। এইটা হচ্ছে বেসিক একটা পার্থক্য দুটোর ক্ষেত্রে, মানে আমাদের অপারেটিং কন্ডিশনই এমন যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারকে ফ্লাকচুয়েটেড লোডে কাজ করতে হয়, পাওয়ার ট্রান্সফরমার কিন্তু আমরা রেটেড ফুল লোডে কাজ করে। তাহলে আমার যদি টার্গেট থাকে, এবার কি টার্গেট থাকে, ট্রান্সফরমার লস কমাতে হবে। তাহলে লস কমাতে গেলে যে ট্রান্সফরমারটা ফুল লোডে চলে, তাহলে তার ক্ষেত্রে আমি চাইবো যে এর ক্ষেত্রে যেন ওভারঅল এফিসিয়েন্সি বেশি হয়, ওভারঅল এফিসিয়েন্সি ম্যাক্সিমাইজ করতে চাইবো অ্যাট ফুল লোড, তার মানে আমরা ফুল লোডে জানি যে যদি কপার লস ইজিক্যাল টু, মানে পিসি ইজিক্যাল টু পিআই, কোল লস আর কপার লস ইজিক্যাল টু
এটাকে আমি আই স্কোয়ার আর কপার লস লিখছি। এইটা যদি হয়, আমরা জানি আয়রন লস ইজ ইকুয়াল টু কপার লস হয়, তাহলে কি হয়, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হয়। এবং এইটা আমরা কোথায় চেষ্টা করব, এই যখন পাওয়ার ট্রান্সফর্মার ডিজাইন করব, আমাদের টার্গেট থাকবে যে এমনভাবে এটাকে বানাবো যাতে আমার ওভারঅল এফিসিয়েন্সি অ্যাট ফুল লোড আমরা পাই, মানে অলমোস্ট 100% এফিসিয়েন্সি অ্যাট ফুল লোড আমাদের টার্গেট হবে, সেইভাবে ডিজাইন করা হয়। তাহলে কি হবে, ফুল লোড এফিসিয়েন্সি অ্যাট এখানে করতে গেলে এটার আমাদেরকে দেখতে হবে যে না এটার কপার লসটা কম হয়, কারণ হচ্ছে ফুল লোডে চলবে, এটা ফুল লোডে মানে হাই কারেন্টে অপারেট করবে, তাহলে আমাদের টার্গেট থাকবে এটার ক্ষেত্রে যে একটু মিনিমাইজ দ্য কপার লস। এই পাওয়ার ট্রান্সফরমার আমরা টার্গেট করব মিনিমাইজ কপার লস, মিনিমাইজ কপার লস, কারণ ফুল লোডে চলবে, ফলে আয়রন লস খুবই অল্প হবে উইথ রেসপেক্ট টু কপার লস। কারেন্টের সাথে কপার লস রিলেটেড, ফুল লোডে চললে বেশি, অনেক বেশি কারেন্ট, তাহলে কপার লস অনেক বেশি হবে। তাহলে আমাদের এখানে টার্গেট থাকবে কপার লসটাকে কী করে কমানো যায়। কিন্তু উল্টো দিকে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার কী হবে, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে আমাদের লোড ফ্লাকচুয়েটেড, ফলে আমাদের টার্গেট থাকে উই ট্রাই ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অ্যাট, আমরা এমনভাবে ডিজাইন করি যাতে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কততে হয়, অ্যাট 50 to 70% লোড এস্টিমেটেড, যে আমরা আশা করি একটা মানে পিক পিরিয়ডে 50 to 70% অফ দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি লোড হবে। তাহলে আমরা 50 to 70% লোডে ম্যাক্সিমাম এফিসিয়েন্সির জন্য টার্গেট করি। ফলে আমাদের, এবং দ্বিতীয় একটা ব্যাপার হচ্ছে যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার কখনো ডিসকানেক্টেড করা যায় না, এটা তো আলটিমেটলি লোড পয়েন্টের সাথে মানে প্রত্যেকের বাড়ির সাথে কানেক্টেড, তাহলে এটা সবসময় অন থাকবে। তাহলে যে ট্রান্সফরমার সবসময় অন থাকবে এবং যার আউটপুট কারেন্টের ভ্যালু কখনো অনেক কম কখনো অনেক বেশি হতে পারে, তার ক্ষেত্রে আমাদের কি চেষ্টা করতে হবে, সবসময় যে লসটা হয়, সবসময় কোন লসটা হয়, মিনিমাম লস, সেটা হচ্ছে আয়রন লস, যেটা করে হয়, এটা লোডের উপর ডিপেন্ড করে না, এই লসটা সবসময় করে। তো আমাদের টার্গেট থাকবে আয়রন লসটাকে মিনিমাইজ করবো এখানে, মিনিমাইজ, কারণ আমরা দেখেছি পাওয়ার ট্রান্সফরমারে আমরা কপার লসটাকে মিনিমাইজ করার চেষ্টা করছিলাম, কারণ ওখানে ফুল রেটেড লোডে ওটা কারেন্ট হয়। এবং পাওয়ার ট্রান্সফরমার আমরা যখন লোড থাকে না তখন আমরা কি করি, দরকার পড়লে আমরা পাওয়ার ট্রান্সফরমার ডিসকানেক্ট করে দিতে পারি, ডিসকানেক্ট, যখন লোড নেই, অনেক লোড নেই তখন, মানে আমার 10টা পাওয়ার ট্রান্সফরমার আছে, এমন একটা লোড ক্যাপাসিটি আছে 50% লোড লাগছে, আমি 5টা ট্রান্সফরমারকে 100% এফিসিয়েন্সি চালাবো, 5টা ট্রান্সফরমারকে ডিসকানেক্ট করে রেখে দেবো। কিন্তু ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের ক্ষেত্রে 10টা ট্রান্সফরমার আছে, লোড 30%ও যদি হয়, আমাকে 10টা ট্রান্সফরমারই চালিয়ে রাখতে হবে, কারণ প্রত্যেকটা কনজিউমার পয়েন্টের সাথে কানেক্টেড। ফলে আমার টার্গেট হবে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে যাতে আয়রন লসটাকে কমাতে পারি, কারণ এটার ক্ষেত্রে আমাদের কোনটা ইম্পর্টেন্ট, এই যে এফিসিয়েন্সির কথা বলছি, এর ক্ষেত্রে কিন্তু ওভারঅল এফিসিয়েন্সি পাওয়ার ট্রান্সফরমারে, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে কিন্তু আমরা অল ডে এফিসিয়েন্সি বা 24 আওয়ারের যে এফিসিয়েন্সি বার করি, অল ডে এফিসিয়েন্সি, এইটাকে ম্যাক্সিমাইজ করা হয়, চেষ্টা করা হয়, অল ডে এফিসিয়েন্সি এটাকে ম্যাক্সিমাইজ করার টার্গেট থাকে। তাহলে এইগুলো ডিজাইন পয়েন্ট অফ ভিউ থেকে এইগুলো যেমন একটা পার্থক্য গেল। এবার এটার জন্য যেটা যেটা আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে আরেকটা যেটা ঘটনা ঘটে সেটা এটার জন্য যেটা করা হয় বেসিক্যালি, যে পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে যে কোর মেটেরিয়ালটা ব্যবহার করা হয়, সেটা কি করা হয়, সেটা এমন একটা ব্যবহার করা হয় যাতে যেটা আমাদেরকে ভেরি লার্জ ফ্লাক্স ডেন্সিটি অ্যালাউ করে, লার্জ বি লিখছি আমি, বি হচ্ছে বেসিক্যালি ফ্লাক্স ডেন্সিটি, লার্জ ফ্লাক্স ডেন্সিটি অ্যালাউ করে, মানে এটা অলমোস্ট বোধহয় 1.5 টেসলা অব্দি ফ্লাক্স ডেন্সিটি অ্যালাউ করে, সেরকম কোর মেটেরিয়াল ব্যবহার করা হয়, যেরকম হচ্ছে সিআরজিও স্টিল, সিআরজিও স্টিল, এইগুলোর কোর ব্যবহার করা হয়, এবং এটা ওয়েট কম হয় ফলে। আর যদিও আমাদের পাওয়ার ট্রান্সফরমার বিশাল বড় সাইজের হয় উইথ রেসপেক্ট টু ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, তার রেটিংও কম হয়। আর ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে নর্মালি অ্যামরফাস স্টিল ব্যবহার করা হয়, অ্যামরফাস স্টিল ব্যবহার করা হয় বা অ্যামরফাস আয়রন কোর আমরা বলবো, এইটা ফ্লাক্স ডেন্সিটি কম তুলনামূলকভাবে। তাহলে পাওয়ার ট্রান্সফরমারের ফ্লাক্স ডেন্সিটি বেশি, কিন্তু এর ক্ষেত্রে আমাদের লিকেজ রিঅ্যাক্টেন্সও বেশি হয়, বিকজ আমরা আয়রন লসকে কেয়ার করি না, আয়রন লস বাড়লে বাড়বে, আমাদের টার্গেট থাকে কপার লস কমানো, তো ওখানে ওই জন্য লিকেজ রিঅ্যাক্টেন্স অনেক বেশি হয় পাওয়ার ট্রান্সফরমারে, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে লিকেজ রিঅ্যাক্টেন্স কম থাকে। আর এর বাইরে আরেকটা জিনিস কি, যে পাওয়ার ট্রান্সফরমারে কুলিংটা একটা অনেক বড় হয় পাওয়ার ট্রান্সফরমার, ফলে পাওয়ার ট্রান্সফরমারে আমরা ফোর্সড কুলিং ব্যবহার করি, ফোর্সড কুলিং। ফোর্সড কুলিং কীরকম, মানে ফোর্সড এয়ার কুলিং হতে পারে, ফোর্সড এয়ার ব্লাস্ট কুলিং হতে পারে, ফোর্সড অয়েল কুলিং হতে পারে, যেখানে অয়েলটাকে ফোর্সফুলি বাইরে হিট এক্সচেঞ্জারে নিয়ে যাওয়া হবে, এই যেটাই হোক, যেহেতু অনেক বেশি হিট প্রডিউস হয় সেই জন্য আমাদের ফোর্সড কুলিং ব্যবহার করতে হয়। কিন্তু ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের ক্ষেত্রে আমাদের ন্যাচারাল অয়েল কুলিং,
এটা আমরা পাড়ার মোড়ে যে ট্রান্সফরমার দেখি তাতে ওয়েল ট্যাঙ্ক থাকে এবং ন্যাচারাল কুলিং হয়, সেখানে কোনো এক্সট্রা পাম্প বা এয়ার ফ্লোর ব্যবস্থা করা থাকে না, আমরা অলরেডি এটা দেখেছি। ফলে এইটা একটা ব্যাপার থাকে। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের দুটোর মধ্যে মেন পার্থক্য। তাহলে টু সামারাইজ, ছোট্ট করে বলে দিই কি আমি মেন 3টে পয়েন্ট বলতে গেলে যদি আমাকে বলতে হয় পাওয়ার ট্রান্সফরমার ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার পার্থক্য, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার হচ্ছে 200 MVA এর থেকে বেশি ক্যাপাসিটি হয়, এবং সেটা কি হয়, কুলিংটা হচ্ছে ফোর্সড কুলিং, কারণ সেটা সাইজ অনেক বড় হয়, ম্যাসিভ সাইজ হয়। আর সেখানে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার রেটিং 200 MVA থেকে কম হয়, সেটার এয়ার কুলিং ন্যাচারাল কুলিং হয়, অয়েল কুলড হতে পারে, ন্যাচারাল অয়েল কুলড, কোনো ফোর্সড ব্যবস্থা থাকে না, রেটিং 220 MVA এর কম হয়। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার অলওয়েজ কাস্টমার পয়েন্টের সাথে কানেক্টেড থাকে, ফলে সেটাকে কখনোই বন্ধ করা যায় না, এবং আমাদের টার্গেট থাকে ওটার অলরেডি এফিসিয়েন্সিটাকে ম্যাক্সিমাইজ করার। যেখানে পাওয়ার ট্রান্সফরমার কিন্তু তার ফুল লোড ক্যাপাসিটিতে চলে, এবং ফুল লোড এফিসিয়েন্সি আমরা ম্যাক্সিমাইজ করার জন্য ডিজাইন করা হয়। তাই জন্য আমরা ম্যাক্সিমাম বেশি লিকেজ রিঅ্যাক্ট্যান্স থাকে এবং আয়রন লসটাকে আমরা গুরুত্ব দিই না, আমরা চেষ্টা করি যেন এটা কপার লসটা কম হয়। আর ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে আমরা আয়রন লসটাকে কমানোর চেষ্টা করি, কারণ এটা সবসময় কানেক্টেড থাকে এবং নর্মালি বেশিরভাগ সময় এটা এফিসিয়েন্সি অনেক কম থাকে। তাহলে আমাদের পাওয়ার ট্রান্সফরমার 100% এফিসিয়েন্সি চলে অ্যাট ফুল লোড, এটার ক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে এফিসিয়েন্সি 50-70% অফ দ্য লোডের জন্য আমরা ম্যাক্সিমাইজ করার জন্য ডিজাইন করি। তো এইটা হচ্ছে বেসিক্যালি ইন শর্ট পার্থক্য দুটোর মধ্যে। থ্যাংক ইউ।